থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। এখানে মার্ডারটা কোথায় হয়েছে? স্যার 3rd ফ্লোর। থ্যাংক ইউ।
जाको बॉडी चेक करो गाड़ी दिखे रहा স্যার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এই দেখুন, গুলি শরীরের ভেতর ঢুকে উল্টো দিক দিয়ে বেরিয়ে গেছে। জাগো ফোর্সেপ স্যার, এই দেখুন বুলেটটা এখনো দেয়ালে আটকে আছে। এই যে স্যার, বুলেটটা এখানে লেগে আছে, তার মানে গুলিটা ওদিক থেকে চলেছে। ঘরে ঢোকার সময় মেয়েটার শরীরে গুলি লাগে, এখানে পড়ে যায়। শরীরে আর কোনো আঘাতের চিহ্ন আছে কিনা দেখো, চেক করো। না স্যার, বডিতে কোনো আঘাত বা স্ট্রাগলের চিহ্ন নেই। মেয়েটাকে যদি খুন করতেই হয় তাহলে নিজের বাড়িতে ঢোকার মুখে কেন খুন করলো? তাহলে কি স্যার মেয়েটা ঘরের দরজার সামনে এমন কিছু দেখে ফেলেছিল যার জন্য ওকে খুন হতে হলো? এখন অবধি সেটাই মনে হচ্ছে। স্যার, এই মোবাইল আর ব্যাগটা যে অবস্থায় পড়েছিল তার স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে যে মৃতা মহিলা কোথাও যাচ্ছিল বা আসছিল, সেই সময় গুলিটা লাগে। সার্থকী সবই বুঝতে পারছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, মৃতা কি এমন দেখে ফেলেছিল যার জন্য ওকে খুন হতে হলো? স্যার, শুধু তো এই মেয়েটাও না, ওই ফ্ল্যাটের একজন ভদ্রমহিলা খুন হয়েছে। চলো সেখানে গিয়ে দেখি। স্যার, স্যার এই মহিলাকেও সেই একইভাবে খুন করা হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। বডিতে আর কোনো আঘাতের চিহ্ন দেখেছো? না স্যার, বডি চেক করে নিচ্ছি, কোথাও কোনো মার্ক নেই, শুধু সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভালো করে আলমারিটা চেক করো। স্যার, স্যার আই থিঙ্ক ইটস আ কেস অফ রবারি। আলমারিতে প্রায় কিছুই নেই, শুধু ক্লু হিসাবে এই জিনিসগুলো পেলাম আর এই আংটিটা। হয়তো তাড়াহুড়োতে এগুলো নিতে গিয়ে পড়ে গেছে। ওকে,
মহিলা যখন ঘরে ঢুকতে যান তখন তাকে খুন করা হয়। স্যার, মহিলা যদি ঘরের ভেতরেই থাকবেন তাহলে ডাকাত ফ্ল্যাটের ভেতর ঢুকলো কীভাবে? আচ্ছা, একটা জিনিস তো হতে পারে যে ডাকাত মহিলার পূর্ব পরিচিত ছিল, তাই তাকে ভেতরে ঢুকতে খুব একটা স্ট্রাগল হতে হয়নি। তোমরা ব্যাপারটাকে উল্টোভাবে ভাবছো। এমনটাও তো হতে পারে যে ডাকাত আগে থেকেই ফ্ল্যাটের মধ্যে ছিল, মহিলা ফ্ল্যাটের মধ্যে ঢোকেন, ভিতরে ঘর থেকে একটা আওয়াজ পান, মহিলা ঘরের মধ্যে ঢুকতে যান, ডাকাতের মুখোমুখি হন এবং মারা যান। ওই যে রডটা যেটা মাটিতে পড়েছিল সেটা মহিলার হাতের পাশে ছিল, সেটা মহিলার হাতে এলো কিভাবে? স্যার, দরজার নবে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, আর সমস্ত প্রিন্টসগুলো আমি চেক করে নিয়েছি। এখন এগুলোকে ল্যাবে পাঠাতে হবে ম্যাচ করানোর জন্য যে এই ফিঙ্গারপ্রিন্টসগুলো কাদের সঙ্গে ম্যাচ করছে। স্যার, আরেকটা কথা, এটা কিন্তু বোঝা যাচ্ছে ভদ্রমহিলা বেশ বড়লোক ছিল। রাইট সাথে ডাকাত বা খুনি যাই বলো না কেন, সে সেটা জানতো যে মহিলা এই বাড়ির মালিক, তিনি প্রচুর টাকা পয়সা গয়নাগাটির অধিকারিণী। ডাকাত যখন ডাকাতি করতে আসে তখন মহিলা তাকে বাধা দিতে যায়, ডাকাত আঘাত করে, মহিলার মৃত্যু হয়। এই মহিলা কি কোনো ফ্যামিলি নেই? মানে এই মহিলা কি এখানে একা থাকতেন? গার্গী, এই মহিলার সমস্ত ডিটেলস আমার চাই, ফ্যামিলিতে কে কে আছে, কোথায় থাকেন, সব কিছু কুইক। স্যার, আচ্ছা স্যার, এই বাইরে যে লাশটা পড়ে আছে তার সাথে এই খুনটার কোনো কানেকশন নেই তো? স্যার, আমারও ঠিক এটাই মনে হচ্ছে। মানে এখানে ডাকাতি করে বৃদ্ধাকে খুন করে বেরিয়ে যাওয়ার সময় খুনিকে দিব্যা দেখে নিয়েছিল, আর তার জন্যই খুনি বাধ্য হয়ে দিব্যাকে খুন করে। তাহলে কি স্যার পরিচিত কেউই এই খুন বা ডাকাতিটা করেছে? স্যার, স্যার ইনফরমেশন পেয়ে গেছি। এই মহিলার দুজন ছেলে, মায়ের সাথে সম্পর্ক ভালো না হওয়ার জন্য তারা আলাদা থাকে। প্রায় 2 মাস আগে তারা এই বাড়ি ছেড়ে চলে যায়। তুমি জানতে চাইছিলে তো যজ্ঞ যে পরিচিত কেউ এই খুনটা করেছে কিনা? পরিচিত লোকে এই কাজটা করেছে। যেখানে সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা রাখা ছিল ঠিক সেই জায়গাটা থেকেই তারা নিয়েছে, অন্য কোথাও ঘাটাঘাটি করে। আরও একটা ব্যাপার স্যার, দুবার গুলি চললো কিন্তু ফ্ল্যাটের আর কেউ সেটা শুনতে পায় না। কেউ শুনতে পায়নি? তাহলে কি বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল? হতে পারে। কিন্তু স্যার, ডাকাতি করতে আসার সময় সাইলেন্সার লাগানো বন্দুক নিয়ে আসবে কেন? যারা এসেছিল তারা পুরো প্রিপারেশন নিয়ে এসেছিল। আর স্যার, এটাও তো হতে পারে যে খুনি আসলে এই ফ্ল্যাটেরই কেউ। হতেও পারে। চলো নিচে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করো। মুভ। এই বিল্ডিংয়ে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেছেন? অপরিচিত কাউকে? না স্যার, আমি তো তেমন কিছু দেখিনি। আপনি বিল্ডিংয়ের ওয়াচম্যান, আপনার কাজ এই বিল্ডিংয়ের উপর নজর রাখা, অথচ বলছেন আপনি কিছু দেখেননি। এই বিল্ডিংয়ে দুটো খুন হয়ে গেছে, সেটা কি ভূতে এসে করেছে? সত্যি বলছি স্যার, কোনো অপরিচিত লোককে এই বিল্ডিংয়ে ঢুকতে বা বেরোতে আমি দেখিনি। আর ওই বয়স্ক মহিলাকে বা দিব্যাকে ওদের তো বিল্ডিংয়ে ঢুকতে দেখেছিলেন নিশ্চয়ই। না, আমি শুধুমাত্র ওই মাসিমাকে বাজার থেকে ফিরে এই বিল্ডিংয়ে ঢুকতে দেখেছিলাম। মাসিমাকে ঢুকতে দেখেছিলেন ওটার সময়? ওই স্যার, ওই 2টো নাগাদ হবে। তারপর আর কাকে কাকে ঢুকতে দেখেছো? স্যার, তখন তো আমার টিফিন টাইম, আমি খেতে ওই ঘরে গেলাম। খেতে চলে গিয়েছিল? তোমার জায়গায় কে ছিল? আর তো কেউ নেই, এই বিল্ডিংয়ের আমি একাই ওয়াচম্যান। আচ্ছা, রোজ কি তুমি 2টোর সময় খেতে যাও আর ফেরো কখন? তা মোটামুটি ফেরার টাইমটা আমার 2:30, কিন্তু যেতে অনেক সময় দেরি হয়ে যায়। তার মানে 2টো থেকে 2:30-এর মধ্যে এটা খোলা থাকে। কে ঢুকলো কে বেরোলো সেটা দেখার কেউ থাকে না, রাইট? স্যার, তার মানে খুনি ওই সময়টা জানতো আর তাই জন্যে ও ওই সময়টাকেই টার্গেট করেছিল। রাইট সাথে। কিন্তু বৃদ্ধা বাজার থেকে ফিরলেন, ঘরে ঢুকলেন, খুনি এলো, খুন করলো, বিন্দাস ঘর থেকে বেরিয়ে গেল, কেউ দেখল না। চেঞ্জ। তারপর ওই 2:25 কি 2:30 হবে তখন হঠাৎ আমি কেতনবাবুর চিৎকার শুনতে পেয়ে সিঁড়ির কাছে যাই। তারপর গিয়ে দেখি। কেতনকে? স্যার আমি। হ্যাঁ বলুন, কি দেখেছেন? স্যার আমি দিব্যাকে ওইভাবে ঘরে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছিলাম, কিন্তু তারপর দেখলাম বিল্ডিংয়ের প্রায় সবাই ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, শুধু ওই মাসিমা নেই। অথচ মাসিমার ঘরের সামনেই সবাই ভিড় করে দাঁড়িয়েছিল, কথাবার্তাও বলছিল। তারপর স্যার মাসিমার ঘরের বেল বাজালাম, কেউ দরজা খুললো না। তখন দরজা ভেঙে ঘরে ঢুকেই দেখি মাসিমাও মরে মাটিতে পড়ে আছে। আচ্ছা,
আচ্ছা, আপনি যখন প্রথম ডেড বডিটা দেখলেন তখন অপরিচিত কাউকে সিঁড়ি দিয়ে নামতে দেখেছিলেন? না, আমি কাউকে দেখিনি। তবে হ্যাঁ, একটু পরে বিল্ডিংয়ের সবাইকেই ছুটে আসতে দেখেছিলাম। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ দিব্যার সম্বন্ধে কোনো ইনফরমেশন জানেন? মানে দিব্যা ফ্যামিলি কোথায় থাকে, ও কি করে, কেউ জানেন? স্যার, দিব্যা তো 6 মাস হলে ফ্ল্যাটে ভাড়া এসেছিল। আমরা তো কেউ ওর ফ্যামিলির কাউকে কোনোদিন এখানে দেখিনি। আসলে স্যার, মেয়েটা আমাদের কারোর সাথেই খুব একটা মিশতো না, কথাও বলতো না। তাই স্যার, আমরাও ওর সাথে খুব একটা কথা বলার সুযোগ পাই। বুঝলাম। তার মানে দিব্যার খোঁজ খবর আমাদের নিতে হবে। আমি একটা বিষয়ে শিওর, দিব্যা আর ওই বৃদ্ধা মহিলাকে যেই খুন করে থাকুক না কেন, ওদের দুজনকে ও খুব ভালোভাবে চিনতো, জানতো। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়। তা নাহলে দরজার লক না ভেঙে কিলার ফ্ল্যাটে ঢুকলো কিভাবে? দুটো ব্যাপার হতে পারে। এক, হয়তো ওই কিলারের কাছে ফ্ল্যাটের চাবি ছিল, আর দুই, বৃদ্ধা মহিলা নিজেই ওই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে খুলেছিলেন। কিন্তু স্যার, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বৃদ্ধা মহিলা খুন হওয়ার জাস্ট একটু আগেই বাজার থেকে ফিরেছিলেন। তাহলে তো গল্পটা ঘুরে যাচ্ছে কারকে। বৃদ্ধা মহিলা যদি বাজার থেকে ফিরে এসে ফ্ল্যাটের ভেতরে খুন হন, তাহলে এটাই বোঝাচ্ছে যে খুনি আগে থেকেই ফ্ল্যাটের ভেতরে ছিল। আচ্ছা, ওই বৃদ্ধা মহিলা বাজার থেকে ফিরেছিলেন কখন? বিল্ডিং এর ওয়াচম্যান তো বলছে প্রায় 2টো নাগাদ ওনাকে ফিরতে দেখেছিল। 2টো? তার মানে হিসেব করলে দাঁড়াচ্ছে, যেহেতু বিল্ডিংয়ে কোনো লিফট নেই, সিঁড়ি দিয়ে ওই বৃদ্ধার ওপরে উঠতে কমপক্ষে 5 মিনিট লেগেছে। তার মানে উনি ফ্ল্যাটে ঢুকেছেন 2:05 নাগাদ। আর দিব্যার খুন কটায় হয়েছে? স্যার, বিল্ডিংয়ের রেসিডেন্ট কেতনের কথা অনুযায়ী ও দিব্যার লাশ দেখতে পেয়েছে 2:25 নাগাদ। তার মানে ওই 20 মিনিটের মধ্যেই 2টো খুন হয়েছে। যদি দিব্যার খুন আরেকটু আগেও হয়ে থাকে, তাহলেও 15 মিনিটের বেশি সময় লাগা কথা নয়। স্যার, কিলার তো এর মধ্যে আলমারি খুলে ডাকাতিও করেছে, তার জন্য নিশ্চয়ই সময় লেগেছে। কিন্তু স্যার, কিলার ঘরের জিনিসপত্র নেওয়ার জন্য বেশি সময় নিয়েছিল বলে মনে হয় না। কারণ এক তো ঘরের আদার্স জিনিসপত্র ঘাটাঘাটি করা হয়নি, আর 2 নম্বর আলমারির লক কিন্তু ভাঙা হয়নি। তার মানে কিলার জানতো টাকা পয়সা কোথায় থাকে। আচ্ছা, আলমারি থেকে ফিঙ্গারপ্রিন্টসগুলো পাওয়া গেছে নিশ্চয়ই? বিল্ডিংয়ের সবার সঙ্গে ম্যাচ করিয়ে দেখেছো? ওই আলমারিতে বৃদ্ধার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল, কিন্তু সেটা বিল্ডিংয়ের সবার সাথে ম্যাচ করে দেখেছি, কিন্তু কারোর সাথে ম্যাচ করছে না। হ্যাঁ ডাক্তার, বলো। What? Are you sure? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তার। দুজন ভিকটিমের বডি থেকেই একই বন্দুকের গুলি পাওয়া গেছে, .225 ব্যারেটা, তাও আবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। স্যার, এটা একটা সন্দেহের কারণ। কেউ যদি শুধু ডাকাতি করতে আসে, তাহলে স্যার সাইলেন্সার লাগানো বন্দুক নিয়ে আসবে কেন? স্যার, একটা কারণ হতে পারে, যদি সে কারোর হাতে ধরা পড়ে যায় তাহলে তার মুখ বন্ধ করার জন্য। এটা এখন আর ডাকাতির কেস নয়, কেউ যেন খুন করবে বলেই বিল্ডিংয়ে ঢুকেছিল। কিন্তু সে কে হতে পারে? কে? স্যার, আলমারিতে যার ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে সে ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু খুনি যদি বিল্ডিংয়ের কেউ না হয়ে থাকে, তাহলে ও ফ্ল্যাট সম্পর্কে বা বিল্ডিং সম্পর্কে এত কিছু জানলো কি করে? আর ফ্ল্যাটে ঢোকার চাবি বা সে পেল কোত্থেকে? স্যার, ডুপ্লিকেট চাবি কি হতে পারে? মানে নকল চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছিল? হতে পারে, হতেই পারে। যাজ্ঞ, খোঁজ নাও ওই বিল্ডিং চত্বরে বা আশেপাশে কোন চাবিওয়ালা ওই ফ্ল্যাটের চাবি তৈরি করেছিল। এখন ওই চাবিওয়ালাই আমাদের খুনির কাছে পৌঁছানোর ঠিক রাস্তাটা বলতে পারবে। চাবিটা বানিয়ে রাখ, আমি 8 ঘন্টার মধ্যে আসছি।
এই যে ভাই, ডুপ্লিকেট চাবি তৈরি করো। তাহলে এটা কি করছি? এটাই তো আমার কাজ। আর এই এলাকার সবাই আমার কাছেই আসে ডুপ্লিকেট চাবি বানানোর জন্য। চোর ডাকাতরাও আসে তোমার কাছে? সবাই? কি বললেন? চোর ডাকাতদের কথা বলছি, আসে না তোমার কাছে? কি আজে বাজে কথা বলছেন? কে আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি আমার কাছে? আমি কিছু করিনি, আমি কিছু জানি না। তুমি কি জানো বা না জানো সেটা আমরা পরে মিলিয়ে নেব। এখন যেটা জিজ্ঞাসা করছি তার পরিষ্কার উত্তর দাও। এনএম সোসাইটি ফ্ল্যাট নাম্বার 2002, এই ফ্ল্যাটের চাবি তুমি বানিয়েছিলে? এনএম সোসাইটি ফ্ল্যাট নাম্বার 2002? হ্যাঁ হ্যাঁ, কাল তো আমি ওখানে গিয়েছিলাম। স্যার, এতক্ষণে ঠিক লোককে পাওয়া গেছে। এবার বলো তো শোনা, কাল ওখানে গিয়ে তুমি কি করেছিলে? ওই কাল বেলার দিকে একটা লোক এসে বলল ওর ফ্ল্যাটের চাবি, মেন গেটের চাবি হারিয়ে গেছে, সেটা খুলে দিতে হবে। তাই ওই লোকটার কাছে গিয়েছিলাম আমি। তখন কটা বাজে মনে আছে? টাইম ওই 2:15 হবে। ওই মেন গেটের চাবিটা বানিয়ে দিলাম মাপ দিয়ে। তুমি যখন চাবি বানাতে গেছিলে ওখানে কোনো বয়স্ক ভদ্রমহিলাকে দেখেছো? বয়স্ক মহিলা? কই না তো, কাউকে তো দেখিনি। আচ্ছা, যে লোকটা তোমার কাছে চাবি বানাতে এসেছিল সেগুলো দেখতে ছিল, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বলতে পারবো স্যার। ওই লোকটার মুখ আমার পরিষ্কার মনে আছে। ভেরি গুড, তুমি আমাদের সাথে চলো। আমাদের আর্টিস্টকে লোকটা সম্পূর্ণ বর্ণনা দেবে কীরকম দেখতে ছিল। দেখো, তোমার কথার ওপর নির্ভর করেই কিন্তু আমাদের আর্টিস্ট ওই লোকটার মুখ আঁকবে। পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? চলুন, কোথায় যেতে হবে চলুন। চলো। জুম করো, জুম করো। কে স্যার? কে এইভাবে আমাদের মাকে খুন করলো স্যার? কে এইভাবে আমাদের মার ভালোবাসা আমাদের কাছ থেকে কেড়ে নিল স্যার? প্লিজ বলুন স্যার, চুপ করে থাকবেন না প্লিজ। কে স্যার বলুন আমাদের, প্লিজ। গতকাল আপনাদের মায়ের অ্যাকাউন্ট থেকে কোনো একজন 4 লাখ টাকা তুলে নিয়েছে। কিন্তু কে স্যার? তোমার ভাই বিক্রম। না না, মিথ্যা কথা। বিক্রম কেন আমার টাকা নিতে যাবে? আপনারা এসব কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেন এসব করতে যাব স্যার? তাই আপনি করেননি? তাহলে এটা কি? এসে দেখেছেন কি আপনার ভাই কি করেছে? তুই মাকে খুন করেছিস, নইলে মার অ্যাকাউন্ট থেকে টাকা তুললি কিভাবে? না না শোন, তোরা কি বলছিস? সত্যি কথা বলছি আমি, বিশ্বাস কর। আমি মাকে কিচ্ছু করিনি। মা নিজে বলেছিল আমাকে টাকা তুলতে। মা আপনাকে কেন টাকা দেবেন? আপনি তো আমার সৎ ছেলে ছিলেন, তাই না? বিক্রম ওনার নিজের ছেলে না? না, সেজন্যই তো উনি মাকে টাকার জন্য খুন করেছে। না না বিশ্বাস কর, আমি মাকে কিচ্ছু করিনি। আসলে মার্কেটে আমার অনেক টাকা লোন হয়ে গেছে, আর মাকে সেটা কালকে বলাতে মা নিজেই টাকা দিয়েছে আমাকে। তাহলে তুমি কি এই কথাটা কাউকে বললে না কেন? হ্যাঁ বলিনি, কারণ বললে ওরা সবাই মিলে একসঙ্গে গিয়ে মার সঙ্গে ঝগড়া করতো। হ্যাঁ তাই। মিথ্যে কথা স্যার, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ এটা সত্যি। মা ওকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। মা ওকে টাকাটা দিতেই পারে। না, মা ওকে টাকা দেয়নি, আর টাকা দেয়নি বলে ও মাকে খুন করেছে। আস্তে আস্তে সবাই চুপ করুন। কে খুন করেছে আর কে খুন করেনি সেটা আমরা বুঝবো। যাগো, বিক্রমের ফিঙ্গারপ্রিন্টসগুলো কালেক্ট করো, আর ফ্ল্যাটের ভেতর যে ফিঙ্গারপ্রিন্টসগুলো পাওয়া গেছে তার সঙ্গে ম্যাচ করে দেখো, কুইক। রাইট স্যার, আপনি আসুন আমার সঙ্গে। স্যার, স্কেচটা হয়ে গেছে। আপনি ওদিকে যান। তুমি শিওর এই লোকটাই তোমার ফ্ল্যাটে নিয়ে গেছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই কাল আমাকে ওখানে নিয়ে গেছিল। ঠিক আছে, তুমি এসো, তোমাকে ডেকে পাঠাবো যদি দরকার হয়। রমেশ, দেখো তো চিনতে পারো কিনা।
স্যার সানি স্যার। সানি, খোঁজ নাও কোথায় আছে ও। রাইট স্যার। স্যার, আলমারিতে যে সমস্ত ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছিল তার সঙ্গে বিক্রমের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে গেছে, কিন্তু ও বলছে যে চেকবুক বার করতে গিয়ে ওই আলমারিতে ওর ফিঙ্গারপ্রিন্টস লেগেছে। আমি ওকে নিচে ডিটেন করে রেখেছি স্যার। গুড জাগ। ও ততদিন আমাদের কাস্টাডিতে থাকবে যতদিন এটা প্রমাণ না হয়ে যাচ্ছে যে খুন ও করেনি, আর যদি খুন ও করে থাকে তাহলে আপনারা আসতে পারেন। সাত্তকী, আসুন আপনারা আসুন। খুনটা যেই করেছে বড্ড চালাক খুনি। কেসে যত সহজ আমরা ভাবছি ততটা নয় রণজয়, কেসটা অনেকটা জট পাকানো। আমি দেখছি। কিছু হয়েছে স্যার? হ্যাঁ? না, কি স্যার? স্যার, আমার মোবাইলটা না ঠিকমতো কাজ করছে না স্যার। আপনি যদি একান্তই এটা ব্যবহার করতে না চান তো আমাকে স্যার। ভাঙলো না কেন? আরেকবার ফেলে দিতে হয়। স্যার, আপনি কি মোবাইলটা ভেঙে ফেলতে চাইছেন? হ্যাঁ, যাব। এসো আমার সঙ্গে। স্যার, আপনি ঠিক কি করতে চাইছেন কিছুই তো বুঝতে পারছি না। এবার আমাকে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এই ফোনটা আমি ওপর থেকে বেশ কয়েকবার নিচে ফেললাম, ফোনে স্ক্র্যাচ লাগলো, ফোনটা ভেঙে গেল, অথচ পুরোপুরি নষ্ট হলো না। তাহলে দিব্যার ডেড বডির কাছ থেকে তোমরা যে ফোনটা পেয়েছিলে সেটা ওভাবে নষ্ট হয়ে গেল কি করে? যাগো, দিব্যার মোবাইলটা নিয়ে এসো। রাইট স্যার। স্যার, তার মানে মোবাইলটা নিজে থেকে ভাঙেনি, মোবাইলটাকে কেউ ডেলিভারিটলি ভেঙেছে। সে তো বটেই। কিন্তু স্যার, কে মোবাইলটা ভাঙতে পারে? যে খুন করেছে সেই করতে পারে, কিন্তু স্যার কেউ হঠাৎ মোবাইলটা কেন নষ্ট করবে? এই কেসের সমস্ত ঘটনা এটাই প্রমাণ করছে যে এটা একটা ওয়েল প্ল্যান মার্ডার কেস, আর ওই ডাকাতির ঘটনাটা সাজানো হয়েছে আমাদের ভুল পথে পাঠানোর জন্য। কিলার তার মানে দিব্যাকে প্রথমে মারে, তারপরে তার মোবাইলটা নষ্ট করে দেয়। রাইট স্যার? স্যার, এই যে মোবাইলটা। স্যার, দিব্যার মোবাইলে এমন কি থাকতে পারে যার জন্য খুন করার পর মোবাইলটা নষ্ট করতে হলো? সেটা তো এই মোবাইলের রেকর্ডস চেক করলেই বোঝা যাবে। গার্গী, যাকো, তোমরা দুজন দিব্যার মোবাইল ডিটেলস বার করো আর খুঁজে দেখো কি আছে ওই মোবাইলে। দিব্যাকে খুন করার পর এই মোবাইলটা এইভাবে নষ্ট করার প্রয়োজন হলো। আসুন স্যার। সানি কোথায়?
আমরা দিব্যার অফিসে গিয়েছিলাম, কিন্তু তেমন কোনো ডিটেলস ওর সম্পর্কে জানতে পারলাম না। মানে ও খুব কম লোকের সাথে মিশতো, খুব কম কথা বলতো, মানে চুপচাপ স্বভাবের মেয়ে ছিল। চুপচাপ ধরনের নেই, আগে চুপচাপ থাকার ভান করতো। যাকে আর কিছু জানতে পারলে দিব্যা সম্পর্কে? হ্যাঁ স্যার, আরও আরেকটা ব্যাপার, দিব্যা রোজ সন্ধ্যে 6:30 নাগাদ অফিস থেকে বেরোতো, কিন্তু সেদিন কিছু জরুরি কাজ আছে বলে দুপুরবেলায় বেরিয়ে যায়। কি জরুরি কাজ জানতে পারলে? সেটা জানা যায়নি, তবে ওর মোবাইল রেকর্ড চেক করে যেটা জানা গেছে সেটা হচ্ছে ওর মৃত্যুর 5-10 মিনিট আগে পর্যন্ত একটা নাম্বার থেকে 2-3 বার কল এসেছে। নাম্বারটা কি? স্যার, এই নাম্বারটা থেকে ফোন এসেছিল আর দিব্যা সেগুলো রিসিভও করেছিল। 3 বার কল এসেছিল, প্রথমে 40 সেকেন্ড, তারপরে 37 সেকেন্ড, আর তারপরে 25 সেকেন্ড। কল ডিটেল দেখে তো মনে হচ্ছে কেউ একজন অপেক্ষা করছিল আর সেই কারণে এতগুলো ফোন করছিল। স্যার, যদি এটাই হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে বারবার কেউ ফোন করে ও কোথায় আছে, কখন আসছে, এই সমস্ত কিছু জানতে চাইছিল। রাইট গার্গী, আরেকটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, বিগত কয়েক মাস ধরে নিয়মিতভাবে দিব্যা এই নাম্বারের সাথে কথা বলছিল। তার মানে এই নাম্বারের যিনি মালিক তাকে দিব্যা খুব ভালোভাবে চিনত। স্যার, তাহলে তো আমরা এই নাম্বারটা ট্রেস করতে পারলেই দিব্যার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। রাইট জাগো, খোঁজ নাও নাম্বারটা কার আর সে দিব্যাকে কত ভালোভাবে চেনে, ওর সম্পর্কে কি কি জানে। ইনফ্যাক্ট বিশেষ করে এটা জানবে সেদিন দিব্যা কোথায় কোথায় গেছিল, কার কার সঙ্গে মিশেছিল। রাইট স্যার, কোথায় উদা হয়ে গেল? স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। তোর খুব দৌড়নো শখ না? এবার থেকে তোর পা নয়, মুখ চলবে, মুখ। আর যদি মুখ না খোলে তাহলে বাকি জীবনটা এমন দৌড় করাবো যে তোকে দেখে সবাই দৌড়তে ভয় পাবে। ওই বয়স্ক মহিলাকে কেন মেরেছিলিস? কেন? আমি কেন খুন করিনি স্যার? ডাকাতি করতে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে আর দিব্যাকে খুন করেছিস কেন? আমি জানি না আপনি কোন দিব্যার কথা বলছেন, আমি কোনো দিব্যাকে চিনি না স্যার। অত কি? আচ্ছা, এই মেয়েটাকে তুমি চেনো না? কে মেয়েটা স্যার? কে মেয়েটা? তার মানে তুই এই মেয়েটাকে চিনিস না, তাই তো? বিশ্বাস করুন স্যার, আমি ওই বাড়িতে গেছিলাম স্যার শুধু ডাকাতি করতে স্যার, খুন করতে না স্যার। আমি এই খুনের ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। তুমি যদি কিছু নাই জেনে থাকো তাহলে বয়স্ক মহিলার কাছে টাকা পয়সা যে রাখা আছে ও কোথায় আছে সেটা জানলে কি করে? আমাকে ওই বাড়িতে যেতে বলা হয়েছিল শুধু টাকার বিনিময়ে। তোকে ডাকাতি করতে কে বলেছিল? আমার কাছে একটা ফোন এসেছিল স্যার, ওই ফোনে ডাকাতি করতে যেতে বলা হয়েছিল শুধু টাকার বিনিময়ে স্যার। টাকা নেওয়ার সময় তুমি তাকে দেখোনি? টাকা আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল স্যার, ফোনে একজন চাবিওয়ালাকে সঙ্গে করে ওই বাড়িতে নিয়ে যেতে বলা হয়েছিল স্যার। ওইখানে দাঁড়িয়ে ডুপ্লিকেট চাবি বানিয়ে আলমারি থেকে টাকা পয়সা বের করে নিয়ে আমাদের চলে আসতে বলা হয়েছিল স্যার। স্যার আমি শুধু সেইটুকু করেছিলাম স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার, এটা কি করে হয় স্যার? একটা বাড়িতে ডাকাতি করতে গেলে অথচ কাউকে দেখতে পেল না? কে ওই বয়স্ক মহিলাকে খুন করলো আর কেনই বা করলো? কেন?
হ্যাঁ বলুন। নমস্কার, আমরা সিআইডি কলকাতা ব্যুরো। নমস্কার, আসুন বসুন। না থ্যাঙ্কস, আমরা বসতে আসিনি। কি ব্যাপার বলুন? সুমিতকে একটু ডাকুন, আমাদের ওর সাথে একটু দরকার আছে। সুমিত তো এখানে থাকে না। থাকে না? কোথায় থাকে? ও তো বছরখানেক হলো কাজের জন্য অস্ট্রেলিয়ায় শিফট হয়ে গেছে। অস্ট্রেলিয়া? স্ট্রেঞ্জ। তাহলে এখানে কে থাকে? এই বাড়িতে থাকে বলতে আমি একা দেখাশোনা করি, কেয়ারটেকার বলতে পারেন। এটা কি করে সম্ভব? আচ্ছা, আপনি এই নাম্বারটা চেনেন? 18973467? না, এটা আমার নাম্বারও নয়। আমার নাম্বারটা হচ্ছে 1793343453। আর এই বাড়িতে নাম্বার বলতে দুটো, একটা ল্যান্ডলাইন আর একটা আমার মোবাইল নাম্বার। বুঝলাম, কিন্তু এত বড় গন্ডগোলটা হয় কি করে? কি হয়েছে স্যার, একটু বলবেন? হয়েছে বলতে একটা খুন হয়েছে, সে বিষয়ে আমরা। আচ্ছা, আপনি দিব্যা বলে কাউকে চেনেন? দিব্যা? না, দিব্যা বলে তো কাউকে চিনি না। স্ট্রেঞ্জ। আপনি বলছেন সুমিত এখানে বছরখানেক হলো থাকে না, অথচ দিব্যা যে নাম্বারে সবচেয়ে বেশি কথা বলতো তার অ্যাড্রেস এটা, এই বাড়িটা। আর সেই জন্যই আমরা সুমিতকে এখানে খুঁজতে এসেছি। যদি দিব্যা সম্পর্কে কিছু জেনে থাকেন বা শুনে থাকেন তাহলে সেটা আমাদের বলুন প্লিজ। দিব্যা নামে আমি সত্যি কাউকে চিনি না, আমি কিছু জানি না দিব্যা সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ, চলো। নাম্বারটা পাওয়ার পর মনে হয়েছিল অনেকটা দূর এগোতে পেরেছি, কিন্তু এখন দেখছি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে এসেই পড়ে আছি। হ্যাঁ স্যার, এখন যেটা দরকার সেটা হলো জাস্ট একটা ব্রেন ওয়েভ, এমন কিছু একটা যেটা এই কেসটা সূত্র ধরিয়ে দিতে পারে। স্যার, আমাদের হাতে কিন্তু এখনো একটা চান্স আছে। চান্স? কি চান্স? স্যার, এই যে পার্টিকুলার নাম্বারের সিম কার্ড সেটা যে ডিলার বিক্রি করেছিল তার কাছ থেকে তো আমরা এই সমস্ত পার্সোনাল ডিটেলস পেতে পারি, যেমন কে কিনেছে, তার অ্যাড্রেস কি, সব। ব্রিলিয়ান্ট জাগো, ব্রিলিয়ান্ট। আই এম সো প্রাউড অফ ইউ। যদি সাত্তকী থাকতো তোমার কাছে পাঠাবো, শিখিয়ে দিও। ঠিক এই ব্রেন ওয়েভটাই কথা তুমি বলছিলে নিশ্চয়ই। রাইট ইউ আর। চলো তাহলে সেই সিম কার্ড ডিলারের কাছে যাই। হ্যাঁ বলুন। দেখুন তো এই নাম্বারটা বেঁচেছেন কিনা। এই নাম্বারটাই লাগবে? একদম বাড়ির থেকে দেখে এসেছে? 1 মিনিট দাঁড়ান, দেখছি। সরি দাদা, এই নাম্বারটা বিক্রি হয়ে গেছে, এখন আর এই নাম্বারটা পাওয়া যাবে না। তবে আমি একটা ভালো নাম্বার আপনার জন্য রেখেছি। না না, তার দরকার নেই। আচ্ছা, দেখে বলুন নাম্বারটা কাকে বিক্রি করেছে। কেন, তার কাছে যাবে নাকি? তার কাছ থেকে কিনবে? আরে বাবা, কি আছে বলুন তো এই নাম্বারটায়? আপনাকে যতটুকু বলা হচ্ছে আপনি ততটুকু করুন। এই নাম্বারটা যা, তার পার্সোনাল ডিটেলসটা আমাদের দিন। সরি ম্যাম, কারো পার্সোনাল ডিটেলস আমি দিতে পারি না। সিআইডি কলকাতা ব্যুরো। সরি সরি, আমি বুঝতে পারিনি। সরি বলার কি দরকার আছে? আপনি তো আপনার কাজ ঠিকঠাক নিয়ম মেনেই করছিলেন, এবার আমরা আমাদের কাজ করব। নাম্বারটা কার বার করুন। 1 মিনিট দাঁড়ান স্যার, আমি রেজিস্টারটা দেখে চেক করে আপনাকে এক্ষুনি বলে দিচ্ছি। স্যার এই যে। আপনি শিওর? যার ছবি তারই নাম্বার? হ্যাঁ স্যার, ফর্মে যখন এনার নাম আছে তো এই আকাশ তো হবেই। এই আকাশের মেঘ সরিয়ে দেখতে হবে কতটা আলো লেগে আছে আর কতটা অন্ধকার। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। আপনারা কারা? এ কি মানে এভাবে বাড়ির মধ্যে ঢুকে এসেছেন কেন? সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি?
কিন্তু আমি কি করেছি মানে আমি তো কিছুই। গার্গী, এই মেয়েটিকে চেনেন? দিব্যা, এ তো দিব্যা ছবি। কেন, কি হয়েছে স্যার? তুমি জানো না কি হয়েছে? না, আমি সত্যি জানি না কি হয়েছে, আমাকে বলুন। দিব্যা খুন হয়েছে। হোয়াট? কি কি বলছে? কি? না না, এ হতে পারে না, দিব্যা খুন হতে পারে না। দিব্যা তোমার কে ছিল? আমি দিব্যাকে খুব ভালোবাসতাম, দিব্যাও আমাকে খুব ভালোবাসতো, আর আমি তো ওকেই বিয়ে করতে চেয়েছিলাম। যদি বিয়েই করবে তাহলে খুন করলে কেন? কি বলছেন স্যার? দিব্যাকে আমি মারতে যাব কেন? আমি দিব্যাকে ভালোবাসি আর আমি দিব্যাকে খুন করতে যাব? না না স্যার, সম্ভব না। আমার সঙ্গে তো স্যার ওর কোনো যোগাযোগই ছিল না। এন্ড বাই দ্য ওয়ে, আমি ওকে খুঁজে বেড়াচ্ছিলাম। সেটা তো এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। গার্গী, ভেতরে গিয়ে দেখো কোনো প্রমাণ পাও কিনা। স্যার, তোমার এগেনস্টে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। তুমি যে নাম্বার থেকে দিব্যাকে ফোন করেছিলে সেই সিম কার্ডের সমস্ত ডিটেলস আমাদের কাছে আছে। এমনকি দিব্যার মৃত্যুর 5 মিনিট আগেও তুমি তাকে ফোন করেছিলে। না না না, আমি ওকে ফোন করিনি, আমার কাছে ওর নাম্বার নেই। আপনি চাইলে আমার মোবাইল ফোন দেখতে পারেন। তোমরা তো বিয়ে করবে বলছিলে, তাহলে হঠাৎ সম্পর্ক শেষ হয়ে গেল কেন? আসলে ও জানতে পেরে গিয়েছিল যে আমি বিবাহিত, আমার বউ আছে, আর তাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। লজ্জাও করে না, এতটুকু লজ্জা নেই। নিজে একজন বিবাহিত পুরুষ হয়ে একটা অন্য মেয়ের জীবন নষ্ট করতে চাইছিলে। ছি, কি ভাবো তুমি নিজেকে? কি ভাবো? আর তোমার স্ত্রী কোথায়? স্যার, ও আমার সঙ্গে থাকেন। ও যেদিন জানতে পারে দিব্যার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক আছে, আমায় ছেড়ে চলে গেছে। স্যার, স্যার এই ছবিগুলো পেলাম। মেয়েটাকে আমার স্ত্রীর ছবি। কি মিথ্যে কথা বলছো তুমি? মিথ্যে কথা, সত্যি বলো কে? স্যার, স্যার বিলিভ মি, সত্যি বলছি, আমার স্ত্রী শালিনী। শালিনী? কোথাও একটা বিশাল বড় গন্ডগোল হচ্ছে গার্গী, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো। খোলো 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 খোলো। একদম ভয় পাবে না, একদম ভয় পাবে না। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। তোমার কোনো ক্ষতি আমরা হতে দেব না। তুমি শুধু এটা বলো, তোমার নাম কি, তুমি কে, আর তুমি এখানে কি করছো? আমার নাম সম্পূর্ণা। আমি এই বাড়ি কেয়ারটেকার। কেয়ারটেকার? তোমাকে এখানে ভেবে বেঁধে গেল কে? একটা মেয়ে একটু আগে এখানে এসেছিল, আমাকে পেছন থেকে ধরে আমার হাত পা মুখ বেঁধে আমাকে এখানে আটকে রেখে দিয়ে চলে গেল। ওকে, আমি কিচ্ছু জানি না। রিল্যাক্স রিল্যাক্স সম্পূর্ণ, আমরা এসে গেছি, তোমার কোনো ভয় নেই। তুমি শুধু আমাদের এইটুকু বলো, ও
ওই মেয়েটা কি একা ছিল না ওর সঙ্গে কেউ ছিল, বা ফোনে কি কারোর সাথে কথা বলছিল? আমি আমি কিচ্ছু দেখিনি, শুধু আপনারা আসার একটু আগে এই 5-10 মিনিট হলো ওইখান থেকে চলে গেছে, আর আমি কিচ্ছু জানি না। 5-10 মিনিট আগে, তার মানে মেয়েটা এখনো বেশি দূর যেতে পারেনি। চলো। স্যার ওই তো শালিনী। ধরো ধরো ধরো। দাঁড়িয়ে যাও বলছি। কি ভেবেছি মিথ্যে কথা বলে পালিয়ে যাবে? শালিনী ওর কেয়ারটেকার। এখন আর কেঁদে কোনো লাভ নেই শালিনী। আমরা জানি খুনগুলো তুমি করিয়েছ বা করেছ। এবার বলার সময়, কেন আর কিভাবে? ওই মেয়েটা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। দুজনে একসাথে বিয়ে করার প্ল্যানও করেছিল। যে মেয়েটা আমার জীবন নষ্ট করলো, আমি তাকে ছেড়ে দেব? কিন্তু কিভাবে কিভাবে তুমি ওই ফ্ল্যাটে গিয়ে গুলি চালালে? দিব্যা আর আমার অফিস একই বিল্ডিংয়ে ছিল। আমি সেই সুযোগে ওর সাথে বন্ধুত্ব করলাম। আমি কয়েকবার ওর বাড়িও গিয়েছিলাম, তখনই সব দেখে এসেছিলাম। ওই বুড়িটা ওর সঙ্গে গল্প করতে আসতো। তখনই শুনেছিলাম ওই বুড়ি বুধবার আর শনিবার করে বাজারে যায়। তখনই সব প্ল্যান করেছিলাম। কি প্ল্যান বানিয়েছিল? আমি দিব্যাকে অফিস থেকে হাফ ডে ছুটি নিতে বলেছিলাম। আমরা বলেছিলাম ওই দিন দুজনে মিলে ঘুরতে যাব। আমি জানতাম ওয়াচম্যান সেদিনকে ওই সময় গেটে থাকবে না। সেই সময় সানিকেও বলেছিলাম বুড়ির ফ্ল্যাটে গিয়ে কাজটা সেরে নিতে। দিব্যাকে কেন খুন করেছো সেটা তো বুঝলাম, কিন্তু এই বৃদ্ধা মানুষটা তোমার কি ক্ষতি করেছিল যে তাকে তুমি মেরে ফেললে? আমি ভেবেছিলাম এমনভাবে সব কিছু করবো যাতে কেউ বুঝতে না পারে। সবাই ভাবে ডাকাতি করতে এসেই খুনটা হয়েছে। তাই আমি আগে থেকেই বুড়ির ফ্ল্যাটে লুকিয়েছিলাম। সানি সেটা জানতো না। সানিকে বলেছিলাম টাকা পয়সা নিয়ে বেরিয়ে যেতে, ও তাই করেছিল। সানি টাকা পয়সা গয়নাগাটি নিয়ে যখন বেরিয়ে চলে যায়, আমি তখন বুড়িকে আর দিব্যাকে মেরে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই। আমার প্ল্যান মতো সবাই ভেবেও ছিল ডাকাতটাই দিব্যাকে খুন করেছে। তুমি কি মানুষ? একটা মেয়ের জীবন কেড়ে নিলে, তারপরেও শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য একটা বয়স্ক মানুষকে শুধু শুধু তুমি খুন করলে, যাতে অন্যরা সবাই ভুল বোঝে। অন্যদের ভুল ভাবতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা তুমি করে বসে আছো শালিনী। একজন অপরাধী যতই চালাক হোক না কেন, ধরা সে পড়েই, ঠিক যেমন তুমি পড়লে আজ। দুজন নিরীহ মানুষকে খুন করেছো তুমি শালিনী, দুজন। এবার সারা জীবন তোমায় জেলে পৌঁছতে হবে, যদি না ফাঁসি হয়ে যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.